নমস্কার, মিশন পিওর সোল থেকে আমি মৌমিতা মিত্র। আমি আজও আপনাদের কাছে একটি আকাশিক রেকর্ডের অনুভব শেয়ার করতে এলাম। আজকের রেকর্ডটি অ্যাক্সেস করার আগে যখন আমি ধ্যানে বসেছিলাম, তখন কেন জানি না আমার মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। মানে একটা ইমোশনাল এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যেন সেই বুক ফাটা কান্না। আমার নিজেরই মনে হচ্ছিল যে আমি বসে বসে কাঁদি, কেন এত কষ্ট হচ্ছে। তো নির্দিষ্ট সময় পর যখন আমি রেকর্ডটি ওপেন করি ওনার সামনে, তো উনি নিজে বলছেন, দিদি আজকে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ আমি জানি না যে কি দেখব, আর আমার যে জীবনে এত কিছু ঘটে গেছে, তা এত কিছু সব ভেবে আমি নিজেকে স্থির রাখতে পারছি না। আমার সত্যিই নিজের মধ্যে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে, আর একটা বুকের মধ্যে মনে হচ্ছে কিছু একটা ভার চাপানো রয়েছে। তো আমার মনে হলো যে আমার সঙ্গে ধ্যানে যেটা হয়েছিল ওটা এনারই এনার্জি। তো ওনার রেকর্ড ওপেন করা হয় ওনার অনুমতি নিয়েই। এরপর ওনার প্রথম প্রশ্ন ছিল যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। প্রসঙ্গত বলে রাখি যে ওনারা দুজনেই কিন্তু সেকেন্ড ম্যারেজ করেছেন। তো যখন আকাশিক এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে ওনাদের জীবনে কেন স্বাভাবিক ছন্দ ফিরে আসছে না, তখন একটি মেয়েকে দেখানো হয়। তো মেয়েটি অল্প বয়সী, আর এরকম দেখায় যে মেয়েটির চুল স্ট্রেট করা, মেয়েটির টপ জিন্সে বসে আছে এবং মেয়েটির শাখা সিঁদুর পরা। তো আমি প্রথমে নিজে ভেবেছিলাম যে এটা হয়তো ওনার আগের পক্ষের ওয়াইফ, ওনার হাজবেন্ডের। তো আমি যখন ওনাকে ডেফিনিশন দিলাম, তখন উনি বললেন যে না, এটা আগের পক্ষের ওয়াইফ নয়, এটা হচ্ছে আগের পক্ষের মেয়ে। মানে ওনার হাজবেন্ডের আগের পক্ষের ওয়াইফেরও ওনার হাজবেন্ডের সঙ্গে বিয়ে হওয়ার আগে একটা বিয়ে ছিল। তো এই মেয়েটি হচ্ছে তখনকার আগের হাজবেন্ডের। তো এই মেয়েটি চাইছে না যে ওর মা এবং বাবার ডিভোর্স হয়ে যাওয়ার পরে এখন এদের সঙ্গে ওনারা ভালো থাকুক। তাই উনি এটাকে ভালো চোখে দেখছেন না। ওনাদের ভালো না থাকার কারণ কিছুটা হলেও এই আগের পক্ষের মেয়েটি। তো ওনার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার হাজবেন্ডের একটি ছেলে আছে, জেনেও আমি বিয়ে করেছিলাম কারণ আমার একটি মেয়ে রয়েছে। আমিও ওনার ছেলেকে দেখব এবং উনিও আমার মেয়েকে দেখবেন। আমি আমার মেয়ের জন্য সেকেন্ড ম্যারেজ করতে বাধ্য হয়েছিলাম যে আমি আমার মেয়েকে মানুষ করতে পারবো কাছে রেখে। তো বিয়ের পরে উনি ওনার মেয়েকে দেখা তো দূরের কথা, ওনার কাছে পর্যন্ত খেসতে দেননি। ওনার মেয়ে থাকেন ওনার মায়ের কাছে এবং উনি এই সংসারে ওনার ছেলের মা হয়ে উঠেছেন। তো বাড়ির সমস্ত কাজ কর্ম করেন, কিন্তু প্রকৃতপক্ষে ওয়াইফের যে সম্মানটা উনি পান না। তো ওনার এটাই প্রশ্ন ছিল যে আমি আমার মেয়ের জন্য এত বড় সিদ্ধান্ত নিলাম, সেই মেয়েকে আমি দেখতে পাচ্ছি না, কেন? তো আকাশীকে প্রশ্ন করা হয়। তো আকাশীকে জানানো হয় যে এটি ওনার ঘোর কার্মিক রয়েছে। এই ঘোর কার্মিকের কারণেই ওনার মেয়ে আজ ওনার কাছেও নেই এবং এই বাড়িতেও আসতে পারছে না। মহিলা এত কিছু শোনার পর সত্যিই কান্নায় ভেঙে পড়েন এবং আমাকে এটাই বলেন যে ম্যাডাম, আমি এ জন্মে জ্ঞানত কারোর ক্ষতি করিনি, আমি সকলের ভালো করার চেষ্টা করেছি। আগের বিয়েটা আমার ভেঙে যায়, ছোট বাচ্চা নিয়ে আমি সিঙ্গেল মাদার হয়ে পড়ি এবং বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি একটা সেকেন্ড ম্যারেজ করলাম। সেখানেও আমার বিবাহিত জীবন সুখের নয় এবং আমি যার জন্য এই পদক্ষেপ নিলাম, আমি কিন্তু আমার মেয়েকে দেখতে পাচ্ছি না। তো আমি কী করব? আমার কেন এরকম হচ্ছে?
আমি কোনো রাস্তা পাচ্ছি না, আমি কোনো দিশা দেখতে পাচ্ছি না বলে উনি কান্নাকাটি করতে থাকেন এবং বলেন যে আমি এটুকুনি জানতে চাই যে আমার সাথে কেন হচ্ছে এগুলো, আমি কি করেছিলাম। তো আকাশীকে প্রশ্নটা করা হয় এবং এই প্রশ্ন করার কিছুক্ষণের মধ্যে এক অদ্ভুত জিনিস দেখা যায়। আমাকে দেখানো হয় যে একটি আদিবাসী মহিলারা যেরকম আট পৌরে শাড়ি পরে থাকেন, ওরকম আট পৌরে শাড়ি বিনা ব্লাউজে, এবং ওনার খোলা পিঠে ওনার এক ঝাঁকড়া কোকড়ানো চুল, যার কালার ছিল কফি কালারের মতন ব্রাউন, ঠিক আছে। তো তারপরে দেখানো হয় যে পাশে একটি কাপড়ের দোলনা হয় না, দুটো গাছের সঙ্গে বাঁধা একটি কাপড়ের দোলনা এবং তাতে একটি বাচ্চা ঝুলছে। তো তারপরে দেখানো হয় যে যে মহিলাটিকে দেখানো হলো ওই মহিলাটির হাতে তীর ধনুক। মহিলাটি কোনো আদিবাসী গোষ্ঠীর কোনো নেতৃত্ব দেন বা নেত্রী টাইপের, এবং মহিলাটিকে দেখে এটাও বোঝা যায় যে উনি সিঙ্গেল মাদার, ওনার হাজবেন্ড নাই। তো এরপরে দেখানো হয় যে একটা গাছের আড়াল থেকে, হয় না একটা কোনো দূর থেকে কোনো জিনিস এইভাবে দেখে, সেরকম সামনে একটা বড় গাছ রয়েছে, গাছের আড়াল থেকে এইভাবে উনি দেখছেন এবং সামনে ঘন জঙ্গল এবং সরু রাস্তা দেখা যাচ্ছে। একটা হাজবেন্ড ওয়াইফ তার একটা ছোট্ট ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি বড় গাছের তলায় বসে পড়েছেন এবং সম্ভবত ওনার ওয়াইফ প্রেগনেন্ট, তারা আর চলতে পারছে না। এবং ওই যে পুরুষ মানুষটি, উনি সব দিক দিয়ে চেষ্টা করছেন যে ওনার বউ বাচ্চা যাতে ভালো থাকে, কোথায় জল এনে দেওয়ার চেষ্টা করছেন, গায়ে মাথায় হাত বোলাচ্ছেন, হাওয়া করছেন, মানে সব দিক দিয়ে উনি চাইছেন যে ওনার ওয়াইফ যাতে সুস্থ থাকে, বাচ্চা যাতে ভালো থাকে। এবং এই দৃশ্যটি এই মহিলা গাছের আড়াল থেকে এইভাবে দেখছেন এবং এমন একটা ফিলিংস আসছে যে এই যে দুজনের মধ্যে ভালোবাসা, কোথাও ওনার জীবনটা খালি। উনি ভাবছেন যে কাশ আমারও যদি হতো এরকম। তো এই যে একটা ওনার জীবনের শূন্যতা, এই শূন্যতা আর সামনের লোকগুলোর জীবনের পূর্ণতা, এই দুটো এখানে যেন একটা আলাদা রকম সিচুয়েশান ক্রিয়েট করেছে। উনি দেখছেন যে ওনার কাছের মানুষ কি সুন্দর ওনার কেয়ার করছেন, বাচ্চাকে দেখছেন, ওনার ওয়াইফকে চেষ্টা করছেন যে আরও বেটারভাবে রাখার, তার সঙ্গে কথা বলছেন, তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এই জিনিসগুলো উনি দাঁড়িয়ে দেখছেন। যেমন একটা বাচ্চার সামনে যেমন লজেস খেলে তার যেমন একটা খেতে ইচ্ছা করে, তার একটা লোভ হয়, সেই রকমই এই মহিলাটি এইভাবেই দেখছেন যে এত সুন্দর জীবন হয়, এইরকমও কেউ কাছের মানুষ থাকে। জানি না বর্তমান জীবনে ওনার সঙ্গে সেই সময় কি হয়েছিল। তো হঠাৎ করেই উনি চোখের ইশারা করেন এবং চারিদিক থেকে তীর আসতে শুরু করে এবং তীরে সেই ভদ্রলোকের স্ত্রী এবং বাচ্চারও অনেক ক্ষতি হয়। স্ত্রী ওখানেই মারা যান। ওই তীরের আঘাতে একটা তীর গিয়ে তার বুকে লাগে এবং তিনি ওখানেই লুটিয়ে পড়েন হাজবেন্ডের কোলে। হাজবেন্ড সেই ওনার স্ত্রীর মাথাটা কোলে নিয়ে হাউ হাউ করে কাঁদছেন। ওই যে তীব্র কষ্ট, বিশ্বাস করুন আমি ওখানে সেশানে বসে আমিও বাচ্চাদের মতন কাঁদছি। ওই যে একটা চাপা এনার্জি, একটা কষ্টের এনার্জি। এবং অনলাইনে সেশন, তো ফোনের ওপার থেকে এই ভদ্রমহিলা বলছেন যে বনু কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন, তুমি দরকার হলে সেশনটা থামিয়ে দাও এখানে। তো আমি ওই মুহূর্তে ওনাকে বেরিয়ে এসে বলতে পারছি না যে আমার কি হয়েছে। তো বেশ কিছুক্ষণ ওই এনার্জির সঙ্গে থাকলাম যে ওই বাচ্চাটা যে মায়ের
শরীরের মধ্যেই ঘুমিয়ে পড়ল, যার পৃথিবীর আলো দেখা হলো না। যে মাটা তার বাচ্চাটাকে, কোলের বাচ্চাটাকে রেখে, হাজবেন্ডকে রেখে এবং সন্তান সম্ভব হওয়া সত্ত্বেও শরীর ছাড়তে বাধ্য হলো, সেই এনার্জিটার মধ্যে কিছুক্ষণ থাকার পর এনার্জিটা রিলিজ হলো। মহিলার সোল তার শরীর ছেড়ে একদম বাইরে, এবং তার যে সন্তান তারও কিছুটা ক্ষতি হয়েছিল। জানি না তার পরিণতি কি হয়েছিল। এই যে মানুষটি, পুরুষ মানুষটি ছিলেন, উনি পাগলের মতন কান্না করতে করতে উনি অসুস্থ হয়ে পড়েন। এবং তারপরে দেখানো হয় যে এই যে মহিলার চোখের ইশারায় বা যার নেতৃত্বে এই কাজগুলো হয়েছিল, উনি ওনার সেবা করছেন, উনি ওনার সেবা শুশ্রূষা করেন এবং ওনাকে আস্তে আস্তে সুস্থ করে তোলেন। কিন্তু শরীর সুস্থ হলেও মনের যন্ত্রণার উনি কোনো উপশম করতে পারেননি, এবং ওই ভদ্রলোককে ওনার সঙ্গেই থাকতে বাধ্য করা হয়েছিল। এবং নিজের সন্তানকে সে ছেড়ে তারপরে কিন্তু ওই বাচ্চাটার যে কি হলো সেটা দেখানো হয়নি। উনি বাচ্চাটা আদেও বেঁচে আছে বা কোথায় আছে বা শরীরে নেই সেটা কিন্তু আর দেখা যায়নি। এবং এই মহিলা তার বাচ্চাটাকে নিয়ে ওই মানুষটির সঙ্গে থাকতে শুরু করে, এবং ওই মানুষটিকে এক প্রকার বলপূর্বক বাধ্য করা হয় যে ওনার সঙ্গে থাকার। তো ওই যে পুরুষ মানুষটি মনে মনে এটাই বলতো যে আমি এ জন্মে কেন, কোনো জন্মেই তোমার বাচ্চাকে আমি মেনে নেব না। আমার বাচ্চা থাকতেও সেই বাচ্চাকে আলাদা করে দেওয়া হয়েছে আমার সাথে। আমার ওয়াইফ যিনি সন্তান সম্ভবা ছিলেন তাকেও মরতে বাধ্য করা হয়েছে। তো আমার মনে ওরাই থাকবে, তোমাকে আমি কোনোভাবেই মেনে নেব না, কোনো জন্মে মেনে নেব না, না তোমাকে মেনে নেব না তোমার বাচ্চাকে মেনে নেব। এই যে মহিলার এ জন্মের বাচ্চা, এটা কিন্তু ওই দোল্লায় শোয়া বাচ্চাটি। তো এবং এই যে ওনার আগের ওয়াইফ, ওনার হাজবেন্ডের আগের ওয়াইফ, উনি কিন্তু ওই ওয়াইফই ছিলেন। সেজন্যও এনার সঙ্গে থাকা হয়নি, এই জন্মেও উনি এনার সঙ্গে থাকা হয়নি। কিন্তু হ্যাঁ, ওই সময় কিন্তু ভদ্রলোক বলেছিলেন যে আমার মনে আমার আগের ওয়াইফই থাকবে। তাই এই জন্মে এই মহিলার সঙ্গে বিয়ে হওয়ার পরেও উনি কিন্তু ওনার ডিভোর্সি ওয়াইফের সঙ্গে যোগাযোগ রাখেন, এবং ওনার সন্তান কিন্তু ওনার কাছে জন্মে আছেন। কিন্তু ওই যে ওই জন্মে ওনার সন্তান থেকে ওনাকে দূরে করা হয়েছিল, সেই জন্য এই মহিলা এই জন্মে নিজের সন্তান থেকে দূরে আছে। ওনার যে যন্ত্রণা, ওনার যে পেন হয়েছিল, সেটাই হয়তো এই জন্মে পূর্ণ করার পালা। তাই হয়তো এই মহিলা সেই যন্ত্রণা, সেই পেনটা ফিল করার জন্যই আবার জন্মেছেন এবং আবার ওনার সাথেই বাধা পড়েছেন। তো এইগুলো শোনার পর সামনের মহিলাটি, উনি তো নিজেকে আর ধরে রাখতে পারছেন না, উনিও কাঁদছেন যে আমিও এত বড় অপরাধ করেছিলাম কখনো। এই ঘটনার সব কিছু শোনার পরে মহিলা কান্নায় ভেঙে পড়েন এবং তারপর 2 মিনিট চুপ করে বসেন। বসার পরে আমাকে বলেন যে এতদিন আমি কমপ্লেন মোডে ছিলাম যে আমার সাথেই কেন হলো, আজ আমি বুঝতে পেরেছি যে আমার সাথেই কেন হলো। তাই আজ থেকে আমার মনে আর কোনো কষ্ট নেই, কারণ আমি যে কষ্ট পাচ্ছি সেই কষ্টটা আমার কারণেই। তো মমিতা, আমি আজ অবধি এটাই ভাবতাম যে আমি এ জন্মে তো কারোর কোনো ক্ষতি করিনি, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আমারই আগের বিয়ে কেন ভেঙে গেল, আমার সন্তান কেন এইভাবে মানুষ হচ্ছে। কিন্তু এই যে কমপ্লেন মোডে আমি ছিলাম যে আমার সাথেই কেন হচ্ছে, আমি কেন, আমার তো আর একটু ভালো হতে পারতো, এই ঘটনা বা এটা জানার পর থেকে আমি বুঝতে পেরেছি যে আমি কেন, আমার সাথেই কেন হচ্ছে। সত্যি কথা বলতে আমরা যে কি করে আসি তার কিন্তু কোনো কিছুই আমাদের মনে থাকে না। তাই আমরা
কমপ্লেন করতে থাকি, ভগবানকে দুষতে থাকি যে কেন ভগবান, আমিও তো তোমার সন্তান, তাহলে ও যদি সব কিছু পায় আমি কেন পাবো না। কিন্তু আমরা ভুলে যাই যে যে মা, যে ভগবান, যাকে আমরা ঈশ্বর বলছি, যার সঙ্গে অন্যায় হয় তারও মা তিনি, যে অন্যায় করেন তারও মা তিনি। তো উনি সবার জন্যই সমান বিচার রাখেন। শুধু আমরা আগেরটা ভুলে যাই বলে আমাদের মনে হয় যে ভগবান কেন আমার সঙ্গে এটা করছে। ভগবান কি চোখে দেখতে পান না যে আমি এত কষ্ট করছি? কিন্তু না, উনি ঠিকই চোখে দেখতে পান, শুধু আমরাই বুঝতে পারি না, আমরা ভুলে যাই যে আমরা কি করে এসেছি। তাই আজ থেকে আমার চিন্তাধারা বদলে যাচ্ছে এবং আমি এটা বুঝতে পারছি আমার কষ্টের কারণ আমি নিজে। আমি ওনার সঙ্গে এর থেকে অনেক খারাপ ব্যবহার করেছি, এর থেকে অনেক যন্ত্রণা দিয়েছি। কারোর বাচ্চাকে, তার ওয়াইফকে চোখের সামনে মেরে ফেলা, সেটা দেখা, তার থেকে আমি কিন্তু অনেক কম কষ্ট পাচ্ছি। তো আমি এই জীবনটাকে একসেপ্ট করলাম, কারণ আমি এখানে ওই পেনটা সহ্য করার জন্য এসেছি। তাই আমি সত্যি এতদিন, দেখুন, যা সহ্য করার তা তো আমাদের করতে হবেই। যতই কমপ্লেন করি, যতই কান্নাকাটি করি, যতই মাথা ঘুরি, যেটা হবার সেটা হবে। তো সেটা যদি আমরা মেনে নিয়ে ভাবি যে হ্যাঁ আমি এটা করেছি বলে আমার এটা হচ্ছে, তো জার্নিটা অনেক সোজা হয়ে যায়, যেটি এই ভদ্রমহিলার ক্ষেত্রে হয়েছে। উনি বলছেন আজ থেকে আমার জার্নিটা কিন্তু অনেক সোজা হয়ে গেল। আগে আমি ভাবতাম যে তীব্র কষ্ট আমার মধ্যে যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আমি কি করেছিলাম, কিন্তু আমি এখন জানি যে আমি কি করেছিলাম আর আমাকে এখন কি করতে হবে। এখন আমি শুধুই সেভাবে থাকবো, আর যেটা হচ্ছে আমি মেনে নেব, কারণ এর থেকে অনেক খারাপ কাজ আমি হয়তো করেছিলাম, তা আমি আজ জানতে পারলাম। তো আজ আর আমার কোনো আফসোস নেই। এখন আমার একটাই কাজ হবে যে আমার কর্ম যাতে আরও ভালো হয়, আমি স্পিরিচুয়াল পথে আসব এবং আমার কারণে কারোর যেন কোনো কষ্ট বা কোনো ক্ষতি না হয়ে যায়, এটি আমি খেয়াল রাখব। তো আজকের সেশনটি এই পর্যন্তই। অ্যাকচুয়ালি আমাদের এই যে আকাশিক রেকর্ড অ্যাক্সেস করা, এতে অনেকের যেমন অনেক রোগ ভালো হয়ে যায়, যে কোনখান থেকে রোগটা এসেছে, অনেক সমস্যা লোকের ভালো হয়, অনেক সময় সমাধান আসে। আবার এটাও কিন্তু একটা বড় হিলিং, যে আমার সাথে কেন হলো বা এই সিচুয়েশানে আমি কেন পড়ে আসছি। এখানে কি বলুন তো, এই যে মনের কষ্ট, কমপ্লেন মুড, এগুলো যখন মানুষের সরে যায় তখন কিন্তু রাস্তাটা সোজা দেখা যায়। এরপরে উনি আশা করি সত্যি আধ্যাত্মিক হয়ে উঠবেন এবং পরে আমার সঙ্গে অনেকবার ওনার কথা হয়েছে, উনি অলরেডি স্পিরিচুয়াল পথে এসে গেছেন, উনি ধ্যান করছেন, লোককে সাহায্য করছেন। তো এটাই কম কি বলুন না, যে মহিলাটা জানতেই পারছিলেন না যে তার জীবনের দিশা কি, আজকে সেই মহিলা হয়ে উঠেছেন অন্যকে দিশা দেখাবার একজন। ওনার সঙ্গে অনেকে ধ্যান করছেন, ওনার সঙ্গে অনেকে স্পিরিচুয়াল লাইফ একসাথে কাটাচ্ছেন। তো হয়তো এখানেই সার্থকতা। তো আজকে এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকুন। ফিরে আসছি অন্য দিন অন্য এক অনুভব নিয়ে। ধন্যবাদ।